Welcome dear students. Good morning. WBPSC ওয়ালার পক্ষ থেকে সবাইকে আরো একবার শুভেচ্ছা রইল। এবছর যারা WBCS মেন এক্সামিনেশনে অংশগ্রহণ করছো, তো ইউটিউবে WBCS কম্পালসারি বেঙ্গলিকে মাথায় রেখে আমরা পরপর দুটো ক্লাস অ্যারেঞ্জ করেছি। দুটো ক্লাস এই জন্য, WBCS এ কম্পালসারি বাংলায় মোট 5টা প্রশ্ন, তো দুটো ক্লাসে আমরা 5টা প্রশ্ন কিভাবে লিখতে হয়, কত নম্বর থাকে, কিভাবে লিখলে আমি যা নম্বর পেতাম তার থেকে আরো একটু বেশি নম্বর পাই, সেই ব্যাপারগুলোই আলোচনা করা হবে। একটা ক্লাস হয়েছে, আর একটা ক্লাসের জন্য আজকে আমি তোমাদের সামনে এসেছি। আমি সুনীল কুমার সরকার। তোমরা যারা আমার ক্লাস করছো সবাইকে স্বাগত। তো অনেকে বলতে পারে যে 200 নম্বরের বাংলাকে আপনি দুটো ক্লাসে কিভাবে করাচ্ছেন। দেখো, কোনো ভাষাকে দুটো ক্লাসে শেখানো যায় না। তো আমি তো শেখাতে আসিনি। পরীক্ষার 10-12 দিন আগে কি 1 মাস আগে একটা ভাষাকে শিখিয়ে দেওয়া যায় না। যদিও অনেকে এই ভুলটা করে যে প্রিলিমিনারি পাস করে যাই, তারপরে বাংলাটা একটু দেখে নেব, ছোটবেলা থেকে করছি, ফলে অসুবিধা খুব একটা নেই। কিন্তু এভাবে হয় না, কারণ আমরা ইতিহাস, ভূগোল, ইংরেজি, অঙ্ক এগুলোও তো ছোটবেলা থেকে করছি। তাহলে সেগুলোকে কেন গুরুত্ব দিয়ে পড়তে হয়? মানে বাংলাতেও নিশ্চয়ই কিছু ব্যাপার আছে যেগুলো আগে থেকে চর্চা না করলে ভালো নম্বর আসে না। এটা ঠিক, বাংলায় আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি। এই আত্মবিশ্বাসকে সম্বল করেই আমরা যাতে আরো ভালো নম্বর পাই, সেই ব্যাপারটাই আমি একটুখানি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা গত ক্লাসে দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে চিঠি আর সম্পাদকীয় প্রতিবেদন চর্চা করেছিলাম। আজকে বাকি 3টে প্রশ্ন, অর্থাৎ সারমর্ম, বোধ পরীক্ষণ আর অনুবাদ, এই 3টে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাক, আমরা এগোতে থাকি আজকে। সরি। তো দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় দেখো, তো দেখো, প্রথমে আমরা সারমর্ম, তারপরে বোধ পরীক্ষণ বা কম্প্রিহেনশন টেস্ট, আর তারপরে বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করছি। তো সবার আগে আমরা একটু সিলেবাসটায় চোখ বুলিয়ে নিই। তোমরা দেখতে পাচ্ছ যে এটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেখান থেকে আমি হুবহু পেস্ট করেছি এখানে। বাংলা, বেঙ্গলি কি কি থাকছে, লেটার রাইটিং, রিপোর্ট, আমরা এই দুটো বিস্তারিত আলোচনা করেছি আগের দিন। আর আজকে আমরা যেগুলো আলোচনা করব, প্রেসিস রাইটিং অর্থাৎ সারমর্ম, কম্পোজিশন আর ট্রান্সলেশন। এই কম্পোজিশন যে শব্দটা এখানে আছে দেখছো, এটা আমি আগের দিন বলেছিলাম। কম্পোজিশন শব্দটার আক্ষরিক কি অর্থ হয় বা বাংলা কি অর্থ হয় আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি লক্ষ্য করেছি যে এই কম্পোজিশন শব্দটাকে ব্যবহার করে পিএসসি প্রশ্নকর্তারা অনেক কিছুই দিয়েছেন। তো আমার নিজের মনে হয় যা কম্পোজ করা হবে তাই কম্পোজিশন। এটা আমি একটা নিজস্ব ধারণা থেকে বললাম তোমাদের, কারণ এই কম্পোজিশন হেডে এসে রাইটিং এসেছে অন্য বিষয়ে,
ডায়লগ রাইটিং এসেছে, বাংলাতে গ্রামার এসেছে, হ্যাঁ, তো বাংলাতে প্রবন্ধ রচনা এসেছে, 13 সাল পর্যন্ত আসতো। ফলে এখানে কি আসবে আমরা কেউ জানতাম না আগে। 13 সাল পর্যন্ত দেখতাম এখানে ব্যাকরণ আসতো কম্পোজিশনকে মাথায় রেখে, আর 14 সাল থেকে এখানে বোধ পরীক্ষণ আসছে। তো তোমরা জানো যে 2013 সালের পরে 2014 সাল থেকে সিলেবাস পরিবর্তন হয়েছে, 100 থেকে 200 নম্বর এসেছে। এটা হচ্ছে ফুল মার্কস 200, আর টাইম 3 আওয়ার্স। তো আমরা আজকে এই 3টে জিনিস আলোচনা করছি। প্রথমে আমরা সারমর্ম আলোচনা করব। আমাদের ক্লাস বেশিক্ষণ হবে না, বড় জোর 50 মিনিট থেকে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার মধ্যেই আমরা এটাকে আলোচনা করব, কারণ তোমাদের হাতে এখন সময় খুব কম। একবার একটু চোখ বুলিয়ে নেওয়া, এটাই হচ্ছে উদ্দেশ্য। আশা করি সবার পরীক্ষা খুব ভালো হবে। তো সারমর্ম দেখো তোমরা, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে মূল ভাবনা, মর্মার্থ, এইসবই এর মানে আসছে। মূল ভাবনা, মর্মার্থ, এইসব মানে আমরা অভিধানে পাচ্ছি। আর এর সঙ্গে একটা জিনিস তোমাদের বলে দিই যে সারমর্ম সারসংক্ষেপ, সারাংশ, এগুলো সবই হচ্ছে সমার্থক শব্দ। এগুলো সবই হলো সমার্থক শব্দ। এটা কেন বললাম? কারণ অনেকের ধারণা আছে যে WBCS-এ তো সারমর্ম আসে, ক্লার্কশিপে আসে সারাংশ, তাহলে বোধহয় সারমর্ম আর সারাংশ আলাদা। কারণ দুটো পরীক্ষা তো দুরকম পরীক্ষা। একটা পরীক্ষা খুব বড় পদের পরীক্ষা, অনেক বেশি সম্মানের পরীক্ষা, আর আরেকটা তো করণিকের পরীক্ষা। তাহলে পদের দিক থেকে যদি আলাদা হয় তাহলে নিশ্চয়ই কোশ্চেনও আলাদা হওয়াই উচিত। এরকম অনেকে আমাকে বলে, আমি বলি কোথায় শুনেছে সব? বলে আমাকে অমুকে বলেছেন, তমুকে বলেছেন, আমার এক বন্ধু বলেছে। আমি ঠিক আছে, তুমি নিজে দেখো, বইতে দেখো। তো এটা যদি তোমরা বাংলা অভিধানে দেখো যে সার, দন্তস্ব আকার র, দন্তস্ব আকার র, এইটা দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে দেখবে এই শব্দগুলোকে সবই তোমরা পাবে। অর্থাৎ সারমর্ম, সারাংশ, সারসংক্ষেপ, এগুলো সমার্থক শব্দ। এগুলো আমি একেবারে অভিধান দেখেই তোমাদের বিভ্রান্তি আমি দূর করার চেষ্টা করছি। আলাদা কিন্তু কিছু নয়, একই শব্দের একই অর্থের বিভিন্ন শব্দ। এক একটা পরীক্ষায় এক একটা নামে আসছে, তার মানে এই নয় যে আলাদা। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাবার্থ হচ্ছে একটু আলাদা। ভাবার্থ, এবারে আমাদের মধ্যে এই বিভ্রান্তি কেন? শিক্ষকদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে এই বিভ্রান্তি কেন যে যেটাকে আমি সারাংশ বলছি সেটাকে আরেকজন ভাবার্থ বলছে, আবার আরেকজন যেটাকে সারাংশ বলছে না আমি সেটাকে ভাবার্থ বলছি? কেন এই তফাৎ? এর কারণ হচ্ছে আমি একাধিক ব্যাকরণ বই চর্চা করেছি, দেখেছি। আমাদের যেহেতু রাখতে হয়, কাছে লাগে আমাদের, তো সেখানে আমি দেখেছি আসলে বিভ্রান্তিগুলো বিভিন্ন বইতেই রয়েছে। একটি বইতে সারাংশ যে নিয়মকানুন বলা হচ্ছে, আরেকটি বইতে একই নিয়মকানুন ভাবার্থের জন্য প্রয়োগ করা হচ্ছে। তো এরকমভাবে খুঁজতে 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 খুঁজতে, যেহেতু আমি বহু বছর একসঙ্গেই এক টানা এই বিষয়টার সঙ্গে যুক্ত রয়েছি, ফলে আমার পক্ষে হয়তো সুবিধা হয়েছে তফাৎটা করতে। কিন্তু তোমরা যারা 4-5 বছর বা 2 বছর 3 বছর চর্চা করছো, তোমাদের তো একাধিক বই সবার পক্ষে জোগাড় করা সম্ভব হয় না। যে কোনো একটা বই তোমরা জোগাড় করলে, করে সেখানে যেটা দেখলে সেটাই মনে করলে এটাই ঠিক। অর্থাৎ আমরা তো যে কোনো বইকেই সম্মান করি, স্বাভাবিক।
কিন্তু জানবে যে লেখকের মধ্যে নলেজের যেমন ফারাক থাকে, পাবলিশার্সদের মধ্যেও কোয়ালিটি তেমন ফারাক থাকে। হতেই পারে, এটা হতেই পারে। আমরা যারা একই বিষয়ে পড়াই, সবার নলেজ আমাদের একরকম হতে পারে না, কেউ একটু পিছিয়ে কেউ একটু এগিয়ে, এটা হতেই পারে। ফলে আমাদের দেখতে হবে যে একটা বইয়ের সঙ্গে অন্যান্য বইয়ের তফাৎ করতে হবে, ভালো বই, মাঝারি মানের বই, এগুলোকে তফাৎ করার চেষ্টা করতে হবে, শিখতে হবে এটা। তো যাই হোক, সারাংশ, সারসংক্ষেপ, সারমর্ম একই জিনিস, ভাবার্থ হচ্ছে একটু আলাদা। আমি দেখাচ্ছি সেটা কিভাবে আলাদাটা হচ্ছে। তার আগে আমরা যেটা আলোচনা করব, যেটা যে সারমর্ম জিনিসটা কেমন হচ্ছে। এরকম একটা অনুচ্ছেদ থাকছে, সেখান থেকে আমাকে কি করতে হবে, ছোট করে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, যে একটা বড় লেখাকে ছোট করতে হবে। আচ্ছা, বড় লেখাকে ছোট করলে কি সারাংশ হয়, বা বড় লেখাকে ছোট করলে কি সারমর্ম হয়? তাই যদি হতো তাহলে আমি যখন সকালবেলা চা পান করছিলাম, তখন তার সঙ্গে আমাকে দুটো বিস্কুট দেওয়া হয়েছিল। এবারে আমি একটা বিস্কুটকে প্রথমে নিয়ে একটুখানি দাঁতে কাটলাম, ছোট্ট একটা টুকরো বেরোলো। তাহলে কি ওই ছোট্ট টুকরোটা ওই বিস্কুটের সারাংশ? বাস্তব যুক্তি দিয়ে বুঝতে হবে যে সারাংশ, যদি কোনো লেখাকে ছোট করে লিখলে সারাংশ হয়, তাহলে আমি সকালে যখন চা পান করছিলাম তখন তার সঙ্গে যে বিস্কুটটি আমি কামড়েছিলাম, ছোট্ট করে একটা টুকরো প্রথমে কামড়ে নিয়েছি, তাহলে ওইটা কি ওই বিস্কুটের সারাংশ? বা ধরো এত বড় একটা আখ, সুগার কেন, সেটাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে পুজো করার জন্য বা খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। এবার সেটাকে ছোট ছোট পিস করা হয়েছে, করে সেই অংশটাকে আবার ছাল ছাড়িয়ে এইরকম ছোট, ধরো একটা 2 ইঞ্চি আখের টুকরোকে আবার 4 পিস করা হয়েছে, করে এক টুকরো আমি চিবিয়ে চিবিয়ে রস আস্বাদন করার চেষ্টা করছি। তাহলে কি ওই আখের টুকরোটা ওই আখের সারাংশ? বোঝার চেষ্টা করো। তাহলে ওই আখের টুকরোটা কিন্তু আখের সারাংশ নয়। বা আমি একটা বিস্কুটকে অল্প একটু দাঁতে কাটলে সেটা যেমন বিস্কুটের সারাংশ হয় না, ওটা একটা অংশ, সার অংশ নয়। সার অংশটা কি? মূল ভাবনা যেটা, ইনার মিনিং যেটা, জিস্ট যেটা, সেটা কিরকম একটা বাস্তব উদাহরণ দিয়ে দিন। ধরো আমাকে 1 গ্লাস দুধ দেওয়া হলো পান করার জন্য। আমি বললাম আজকে আমার দুধ পান করতে ইচ্ছা করছে না। তখন বাবা মায়েরা তো আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা থাকে তাদের, তো কী করলে, ঠিক আছে তোকে দুধ পান করতে হবে না, দাঁড়া বলে লেবু ছিল, পাতি লেবু ছিল, পাতি লেবুর রসটা দুধের মধ্যে চিপে দিলেন। এইটুকু একটা জিনিস তৈরি হলো, খা, এইটা খা। 1 গ্লাস দুধ পান করলাম না, এইটুকু একটা সাদা মতো জিনিস বেরোলো, হ্যাঁ সেটা কি ছানা, এটা খা। মা বুদ্ধি করে সন্তানকে ছানাটা খাইয়ে দিলেন। ওই ছানাটা হলো দুধের সার অংশ, ওটাই সার মর্ম। আখের টুকরো কিন্তু সারাংশ ছিল না, বিস্কুটের টুকরো সারাংশ ছিল না, কিন্তু দুধের থেকে যে ছানা বেরোলো সেটা হচ্ছে দুধের সার। তাহলে ছোট করে লিখলেই সারাংশ বা সারমর্ম হয় না। তাকে লিখতে হবে কিভাবে? আগে এইটাকে ভালো করে বুঝতে হবে যে এর মধ্যে কি বলতে চাওয়া হচ্ছে, তারপর সেটাকে, তার ওই ভাবনাটাকে সংক্ষেপে লিখতে হবে। সেই সংক্ষেপের একটা মাপ আছে। দেখা গেল এটা যদি মূল হয় তো এখান থেকে এটা অর্ধেকে হতে পারে, 1/3ও হতে পারে। সারাংশ অর্ধেকেও লেখা যায়, 1/3ও লেখা যায়, কিন্তু চাকরির পরীক্ষায় আমরা সাধারণত 1/3 সারমর্ম, সারাংশ বা সারসংক্ষেপ লিখে থাকি।
অর্থাৎ এখানে যতগুলো শব্দ থাকবে সেই শব্দগুলোকে 3 দিয়ে ভাগ করে যা বেরোবে সেইটা আমরা এখানে লিখব। 1/3 শব্দে এটা এর জিস্ট, এর ইনার মিনিং, এর মর্মার্থ, এর মূল ভাবনা লিখতে হবে। তাহলে আমি পরপর স্টেপগুলো বলে দিই। প্রথমে আমরা কি করব, অনুচ্ছেদটাকে ভালো করে পড়ব, খুব ভালো করে পড়ব, একাধিকবার পড়ব। কেন একাধিকবার পড়ব? আমি কি বাংলা পড়ে বুঝতে পারি না স্যার? আমি তো একবার পড়েই বুঝতে পারছি কি ব্যাপারে লেখা, কি বলতে চাইছেন। এখন বুঝতে আমরা সবাই পারি, কিন্তু মনে রাখতে হবে সারমর্ম করার জন্য বা সারাংশ করার জন্য যে অনুচ্ছেদটা আমাদের দেওয়া হয় সেটা বিখ্যাত মানুষদের লেখা, যারা এই সমাজটাকে অন্যভাবে পর্যবেক্ষণ করেছেন। সাহিত্য, ধর্ম, রাজনীতি, এইসব ব্যাপারগুলোকে তারা আমাদের থেকে অনেক উন্নত চিন্তা দিয়ে পর্যবেক্ষণ করতে পারেন এবং সেই বিষয়গুলোই তারা বিভিন্ন প্রবন্ধে, গল্পে লিখে গেছেন। তো আমাদের যখন সারাংশ করতে দেওয়া হচ্ছে বা সারমর্ম করতে দেওয়া হচ্ছে, সেখান থেকে কিছু অংশ তুলে আমাদের সামনে রাখা হচ্ছে। তো এই লেখাগুলো যেহেতু মনীষীদের লেখা, বিখ্যাত মানুষদের লেখা, তো আমরা তো তাদের কাছাকাছিও পৌঁছতে পারি না সারা জীবনে। তো তাদের লেখাকে আমরা কিভাবে একবার পড়ে জাজ করে দিতে পারি? হ্যাঁ, আপনি তো জাজ করার কথা বলছেন না, আপনি তো পড়ে মানে বোঝার কথা বলছেন। হ্যাঁ ঠিক, কিন্তু জানবে সবসময় একবার পড়েই সব মানে বোঝা যায় না। তুমি একটা সিনেমা দেখো, বাংলা, হিন্দি, হলিউড মুভি যাই দেখো না কেন, প্রথমবার দেখলে তুমি যা বুঝবে, আরেকবার দেখো দেখবে তার ভিতরে অনেক কিছু তুমি আবিষ্কার করছো যেটা প্রথমবারে বুঝতে পারোনি। একটা উপন্যাস পড়লেও তাই হয়। প্রথমবারে পড়ে আমরা যা বুঝেছিলাম, দ্বিতীয়বারে পড়লে বোঝা যায় যে অনেক জায়গা প্রথমবারে মিস করে গেছি, তাই তো? এরকম তো সেই রকম আর কি, সারমর্ম করার সময় যে অনুচ্ছেদটা দেওয়া হবে সেই অনুচ্ছেদটা আমরা কিন্তু খবরদার একবার পড়ে উত্তর করার চেষ্টা করবে না, একাধিকবার পড়ো। সময়টা তুমি পড়াতে ব্যয় করো। যত পড়ার জন্য তুমি টাইম ইনভেস্ট করবে তত তোমার পেছনের দিকে সময়টা কম লাগবে এবং লেখাটা অনেক কোয়ালিটি আসবে। তাহলে আমরা অনুচ্ছেদ প্রথমে একাধিকবার পড়লাম। তাহলে অনুচ্ছেদ পাঠ, এটা আমি সংক্ষেপে লিখছি। তারপরে বিষয় বুঝে নেওয়া, বিষয় বুঝে নেওয়া, এটা আমার দ্বিতীয় পর্যায়ে গেল। তৃতীয় পর্যায়ে আমার দেখতে হবে শব্দ সংখ্যা গোনা। শব্দ সংখ্যা গোনা, শব্দ সংখ্যাটা গুনতে গিয়ে কিছু কিছু ব্যাপার তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমে দেখতে হবে যে এই প্যারাগ্রাফের মধ্যে বা এই অনুচ্ছেদের মধ্যে হাইফেন যুক্ত শব্দ আছে কিনা। হাইফেনকে বাংলায় বলে পদ সংযোজক, অর্থাৎ দুটো পদকে সে সংযোজন করে। ধরো এরকম আমি বলছি, এই একটা শব্দ বা পদ বাক্যে যখন ব্যবহার করা হবে তখন তো সেটা পদ হবে, আর এই মাঝখানে একটা হাইফেন আছে, তো এটা কিন্তু একটা পদ। আবার দেখা যাচ্ছে এই পদটার সঙ্গে আর একটা পদ জুড়ে রাখা হয়েছে। ধরো এটা রূপ, আর এখানে আছে রস। তাহলে রূপ রস, যারা জানবে না তারা এটা দুটো কাউন্ট করবে, কিন্তু আসলে একটা। রূপ রস একটা। আবার এখানে দেখা যাচ্ছে রূপ রস বর্ণ, তাহলে কিন্তু এটা একটা হয়ে গেল, এটাও একটা। আবার এরকম থাকতে পারে রূপ রস বর্ণ গন্ধ, এটা থাকতে পারে, তাহলে আবার কিন্তু এটাও একটা ইউনিট হয়ে গেল। এরকমভাবে রূপ রস গন্ধ বর্ণ স্পর্শ হাইফেন দিয়ে জুড়ে জুড়ে যতগুলো পদ জুড়ুক না কেন একটাই ধরাবে। ঠিক আমার এই চশমার ব্রিজের মতো। এই যে চশমার ব্রিজটা তোমরা দেখছো, চশমার ব্রিজ, এটা কি করছে, এই গ্লাসটা আর এই গ্লাসটাকে জুড়েছে, তাহলে এটা একটা পদ, এটা একটা পদ। মাঝখানে এই ব্রিজটা, এটা হচ্ছে হাইফেনের কাজ করছে, তাহলে দেখো একটা ইউনিটে পরিণত হয়েছে। ঠিক এভাবে তোমাকে শব্দ গোনার সময় দেখতে হবে যে হাইফেন যুক্ত শব্দ আছে কিনা, ওটাকে প্রথমে গুনতে হবে। নাও থাকতে পারে, তবে থাকতেও পারে। এরপরে দেখতে হবে যে
বাক্যের মধ্যে এ, ওই, ও, কি, না, তো, কিন্তু, এবং, যদি, তবে এইসবগুলো সবগুলোকেই কাউন্ট করতে হবে আলাদা করে, এক 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 এগুলো সবকেই কাউন্ট করতে হবে। হ্যাঁ, কোনো কিছু বাদ দিলে হবে না। ঠান্ডা লেগে গেছে, একেবারে সারতে চাইছে না, বুঝলে। কিন্তু রেকর্ডিং ক্লাসে এটা খুবই অসুবিধা তোমাদের দিক থেকে। হ্যাঁ, একটু অসুবিধা হবে, মানিয়ে নাও। বাংলায় দাঁড়ি কমাগুলোকে গুনতে নেই, ইংরেজিতেও গুনতে নেই, বাংলার ক্ষেত্রে তো বলছি আর কি। দাঁড়ি কমাগুলো অর্থাৎ বিরাম চিহ্নগুলোকে বাদ দিয়ে যা পড়ে থাকবে সবাইকেই গুনতে হবে। এইভাবে গুনে তুমি শব্দ সংখ্যা গুনে নিয়ে এবারে 1-এর 3 নির্বাচন করতে হবে। 1-এর 3 নির্বাচন করো। তারপরে যেহেতু WBCS এর কথা বলছি, এটা রাফ ওয়ার্ক করো একটু, রাফ ওয়ার্ক। WBCS এর জন্য বলছি এটা, কিন্তু ক্লার্কশিপে রাফ করতে যাবে না, কারণ ক্লার্কশিপে 7.5 মিনিট সময় পাবে আনসার লেখার জন্য, সেখানে রাফ করার সময় পাবে না। WBCS এ তুমি 30 মিনিট সময় অবশ্যই পাবে একটা প্রশ্নের জন্য। বিএসসি 36 মিনিট দেবে, কিন্তু আমাদেরকে 30 মিনিটে উত্তর লেখা অভ্যেস করতে হবে প্রথম দিন থেকে। তাহলে তুমি এখানে রাফ ওয়ার্ক 5-10 মিনিট করো না, উত্তর লিখতে তো 5 মিনিট লাগবে। তুমি 10 মিনিট পড়াতে ব্যয় করো, শব্দ সংখ্যা গোনার জন্য ব্যয় করো, 10 মিনিট তুমি রাফ ওয়ার্ক করো, আর 5 মিনিট তুমি লিখে দেবে উত্তর। তাহলে রাফ ওয়ার্ক করবে, তারপরে এটাকে এডিট করবে। এডিট করা মানে কি? প্রথমে ধরো আমি ধরলাম 35 শব্দে একটা উত্তর তৈরি হবে, তো সেই 35 শব্দের উত্তরের জন্য তুমি কি করবে? 40-50টা শব্দ লেখো, তারপরে সেটাকে এডিট করে ওয়ার্ড অ্যাডজাস্ট করো, এডিট করে ওয়ার্ড অ্যাডজাস্ট, অর্থাৎ তুমি একদম 35-এ নিয়ে এসো, বা যেটা তোমার টার্গেট, যেটা নিয়ে এসে এবারে লাস্ট হচ্ছে কোয়ালিটি মেনটেন করো। কোয়ালিটি মেনটেন কি? এখানে 3টে জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে একই শব্দ দুবার না লেখা, তাহলে কি হবে? বারবার একই জিনিস ঘুরে আসলে ভালো লাগে না। এরপরে লেখো বানান ভুল না করা। আর একটা কি করবে? সাধু চলিত না মেশানো, সাধু চলিত না মেশানো। এই 3টে জিনিস মাথায় রাখো, যে আমি একই শব্দ দুবার লিখবো না, বানান ভুল হয়েছে কিনা একটু চেক করে নেব, অনেক সময় হয় খুব সাধারণ বানানও ভুল হয়, আর সাধু চলিত যেন না মিশে যায়। এই ব্যাপারগুলো লেখার পরে, দেখার পরে এবারে তুমি শিরোনাম সহ মানে হেডলাইন, শিরোনাম সহ উত্তর লিখে দাও, শিরোনাম সহ উত্তর লিখে দাও। ব্যাস, এই গেল আমার পরপর স্টেপ। তাহলে আমি প্রথমে পড়লাম, বুঝলাম, শব্দ সংখ্যা গুনলাম, 1-এর 3 নির্বাচন করলাম, এবারে উত্তরটাকে রেডি করলাম, করে এবারে হেডলাইন সহ উত্তর লিখে দিলাম। রাফ ওয়ার্ক কি করা যায় স্যার? নিশ্চিতভাবে করা যায়, নিশ্চিতভাবে করা যায়। কোথায় রাফ ওয়ার্ক করব? তোমাদের যে আনসার শিট দেওয়া হবে সেখান থেকে পেছন থেকে 2 পাতা গুনে গুনে বাদ দাও, দিয়ে বাম দিক থেকে উপরে লেখো রাফ, রাফ করে তারপরে পেন থ্রু করে দাও, সিরিয়াল নম্বর লিখে রাফ করবে, তারপরে লাস্টে কেটে দেবে। কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু যেন ব্যাক পেজে, ফ্রন্ট পেজে আর ফ্রন্ট ব্যাক এই 3টে জায়গায় যেন কোনো এক্সট্রা দাগ না থাকে। আবার বলি, ফ্রন্ট পেজ, ফ্রন্ট ব্যাক আর একেবারে ব্যাক পেজে যেন কোনো রকম এক্সট্রা দাগ না থাকে, তাহলে তোমার খাতা চিহ্নিত হয়ে যাবে। এবারে সারমর্মের যে ছক সেইটা
দেওয়ার আগে আরো কয়েকটা জিনিস একটু বলে নিই। খেয়াল রাখো, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, লেখা যাবে না, ব্যবহার করা যাবে না। উত্তম পুরুষ মধ্যম পুরুষ মানে এই যে ধরো আমি, আমরা, তারপরে ধরো তুমি, তোমরা, হ্যাঁ এইসবগুলো, সে, তুই, আপনি, সে করা যাবে। এখানে তুই, আপনি এগুলো ব্যবহার করা যাবে না। আর কি, বাগধারা, উক্তি, অলংকার, অলংকার কাব্যের ক্ষেত্রে থাকে, এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো বর্জনীয়। যদি উক্তি থাকে তার মূল অর্থটা লিখতে হবে, ডাইরেক্ট লেখা যাবে না। হ্যাঁ, এগুলো একটু মাথায় রেখো। এরপরে আমি সারমর্মের ছক। দেখো সেটা কিরকম, এই প্রেসিস শিট তোমাদেরকে দেওয়া হবে, বাড়ি থেকে নিয়ে যেতে হবে না, বা খাতায় আঁকতেও হবে না, এটা তোমাদেরকে দেওয়া হবে, পুরো পৃষ্ঠা জুড়ে এটা থাকবে। এরকম একটা ছক তোমাদেরকে দেওয়া হবে। তো দেখো 1 2 3 4 5, 6 নম্বর খোপটা তোমাদের জন্য নয়, এরকম ভাবে থাকবে। তাহলে আমার জন্য কিন্তু প্রথম 5টা খোপ বরাদ্দ, অর্থাৎ আমি এইখান থেকেই লিখব, খোপ নষ্ট করা যাবে না, এরকম ভাবে যাবে, প্রতিটা খোপে একটা করে ওয়ার্ড। কখনোই একটা খোপের মধ্যে দুটো ওয়ার্ড লেখা যাবে না, দুটো ওয়ার্ড লেখা যাবে না, শব্দ সবসময় এরকম মাঝখানে ভেসে থাকবে। এই জন্য তোমাকে কি করতে হবে, ছোট ছোট শব্দ বেছে নিতে হবে। বড় শব্দ বাছা মানে তোমার লাইন টাচ হয়ে যেতে পারে, ধরো যদি এরকম হয়, এরকম লাইন টাচ হয়ে গেল, তাহলে এটা হবে না, পাশের ঘরে চলে যেতে পারে, এটাও হবে না। অনেকে তখন কি করে, বেঁকিয়ে লেখে, এটাও হবে না। বেশিরভাগ দেখা যায় অনেকে এরকম হাইফেন দিয়ে লিখে দিচ্ছে, হাইফেন দিয়ে লিখে দিচ্ছে, এটা কিন্তু একেবারেই হবে না, এরকম হয় না সাধারণত। অনেকে আবার কি করে, বাধ্য হয়ে এরকম বেন্ড করে দেয়, এটাও হবে না। এরপরে মনে রাখবে 5 আর 15-র মাঝখানে এরকম ফাঁকা থাকতে পারে, এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে, এখানে যেন ঢুকে যেও না, মাথা নিচু করে যেন চলে যেও না একেবারে, তাহলে কিন্তু ওটা একটা ঘোগ, হ্যাঁ, অর্থাৎ ফাঁদে পড়ে যাবে, তুমি নিষিদ্ধ লেখা ওটা। যদি উপরে লেখা থাকবে এর নিচে কিছু লিখবেন না, এরকম একটা ইনস্ট্রাকশন থাকে অনেক সময়। যাই হোক, আমরা প্রতিটা খোপের মধ্যে এরকমভাবে লিখে লিখে যাব। হ্যাঁ, এবারে বলি দাঁড়ি কমা, তোমার যেখানে প্রয়োজন তুমি সেখানে দাঁড়ি দেবে, যেখানে প্রয়োজন সেখানে কমা দেবে। হ্যাঁ, এরকম আর কি। তবে মনে রাখতে হবে যে সব সময় শেষ বাক্যে
দাঁড়ি দিতেই হবে শেষ বাক্যে। শেষ বাক্যে দাঁড়ি অনেকে দিতে ভুলে যায়, তাহলে কি হবে, লেখাটা ইনকমপ্লিট মনে হবে। সবার শেষে এক বা দুই শব্দে একটা ছোট্ট শিরোনাম দেবে, এক বা দুই শব্দে একটা ছোট্ট শিরোনাম দিয়ে দেবে। এরকম একটা ছোট শিরোনাম দেবে। শিরোনামে আন্ডারলাইন করবে না, অন্য কোনো কালি ব্যবহার করবে না। তাহলে একটু গোড়া থেকে আসি, যে আমাদের যেটা দেওয়া হবে সেইটাকে তার ইনার মিনিং বা জিস্ট 1/3 লিখতে হবে। প্রথমে আমরা অনুচ্ছেদ পড়ব, বিষয় বুঝে নেব, শব্দ সংখ্যা গুনব, 1-এর 3 বের করব, উত্তর রেডি করব, তারপরে সেটা কোয়ালিটি মেনটেন করব, শিরোনাম সহ উত্তর লিখব। উত্তর লেখার সময় মনে রাখতে হবে যে আমি, আমরা, তুমি, তোমরা এগুলো ব্যবহার করব না, বাগধারা, উক্তি, অলঙ্কার ব্যবহার করব না। এটা হচ্ছে সারমর্মের ছক। এরকমভাবে লিখতে হবে। কি কি লিখতে হবে না আর কীভাবে লিখতে হবে তোমাদের বলে দিলাম। আর এবারে দেখো, একটা আমি তোমাদের জন্য একটা প্যারাগ্রাফ নিয়ে এসেছি। এরকম একটা প্যারাগ্রাফ দিতে পারে। তাহলে প্রথমে আমাদের পড়তে হবে, একদিন মানুষ ছিল বুনো, ঘোড়াও ছিল বনের জন্তু। মানুষ ছুটতে পারে না, ঘোড়া বাতাসের মতো ছুটতে পারে। এখানে একটু ছুটতে পারে টাইপ করতে হতো। কি সুন্দর তার ভঙ্গি, কি অবাধ তার স্বাধীনতা। ঘোড়ার সর্বাঙ্গে যে যেন একটি ছোটবার আনন্দ দ্রুত তালে নৃত্য করত। ঘোড়ার সর্বাঙ্গে যে একটি ছোটবার আনন্দ দ্রুত তালে নৃত্য করত, সেইটির প্রতি মানুষের মনে মনে ভারী একটা লোভ হলো। একদিন সে ফাঁস লাগিয়ে বনের ঘোড়াকে ধরল, কেশর ধরে তার পিঠের উপর চড়ে বসে নিজের দেহের সঙ্গে ঘোড়ার 4 পা জুড়ে নিল। এই 4টে পাকে সম্পূর্ণ নিজের বশ করতে তার অনেক দিন লেগেছে। সে অনেক পড়েছে, অনেক মরেছে, কিন্তু কিছুতেই দমেনি। ঘোড়ার গতিবেগকে সে ডাকাতি করে নেবে, এই তার পণ। তারই জিত হলো। মন্দগামী মানুষ দ্রুত গমনকে বেঁধে ফেলে আপনার কাজে খাটাতে লাগলো। তাহলে বুঝতে পারছি আমরা, এটা আরও একবার দুবার পড়লে ক্লিয়ার হয়ে যাবে যে ঘোড়া হচ্ছে একটা বুনো জন্তু, তার মধ্যে যে গতিশীলতা আছে সেইটাকে মানুষ গ্রহণ করার চেষ্টা করলো। তার জন্য সে অনেক কষ্ট করেছে, ব্যর্থ হয়েছে অনেকবার, কিন্তু একটা সময় নিজের অদম্য জেদকে সে ধৈর্য ধরে পুষে রেখেছে এবং চেষ্টা করে গেছে, ক্রমাগত চেষ্টা করতে করতে সে একটা সময় সফল হয়েছে। তাহলে এইটা বোঝার পরে আমি গুনে নেব কত শব্দ। দেখো, আমি একেবারে 1-2 করে করে গুনছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 20 30 40 50 60 70 80 90 100 103। তো 103 তুমি 3 দিয়ে এটাকে ভাগ করো, তো 3 3 9, 3 3 9, আর এখানে থাকলো 13, তাহলে 3 4 12, তাহলে 34 দশমিক আসছে। তাহলে 34 দশমিক আসছে, তাহলে 34 থেকে 35 এইটা হচ্ছে আমার 1/3। এটা মনে রাখবে, এইভাবেই তোমাকে 1/3 বের করে নিতে হবে। 34 থেকে 35 ভাগফল না মিললে আর একটা শব্দ বেশি নিতে হবে। হ্যাঁ, এইভাবে নিয়ে আমি এটাকে রেডি করব, করে কাটাকাটি করব, যাই করব না কেন, করে একটা মোটামুটি উত্তর আমি এইভাবে পাবো। একটা 1 ওয়ার্ড হেডলাইন দিয়েছি, দেখো এখানে, সাফল্য। একসময় প্রকৃতির কোলে লালিত মানুষ নিজের অপূর্ণতাকে সাধনার দ্বারা পূর্ণ করেছে।
সেজন্য তাকে অনেক ক্ষতি স্বীকার করতে হয়েছে, মৃত্যুও হয়েছে। তবুও সে অবিরাম চেষ্টায় বিরুদ্ধ প্রকৃতিকে জয় করতে পেরেছে, তাকে নিজের কাজে লাগিয়েছে। তাহলে ছোট ছোট বাক্য তৈরি করার চেষ্টা করতে হবে। দেখো এখানে কত শব্দ হয়েছে, 1 2 3 4 5 6 8 10 15 20 30, দেখো 34 শব্দে আমি এটাকে আনসারটাকে রেডি করে ফেলেছি। আমার টার্গেট কত ছিল 34 থেকে 35, আমি কত শব্দে আনসার করেছি 34। হেডলাইনটা কিন্তু কাউন্ট হবে না, তাহলে এটা করা যায়, 1/3 করা যায়, তাই তো? তাহলে এভাবেই আমরা সারমর্মের উত্তরটাকে গুছিয়ে নেব, নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। তো আমরা এতক্ষণ সারমর্ম আলোচনা করলাম, বা সারাংশ বা সারসংক্ষেপ। WBCS এর সারমর্ম থাকে, এটা হচ্ছে তোমার 200-র মধ্যে 40 নম্বর থাকবে সারমর্মে, আর তৃতীয় কোশ্চেন 3rd পজিশনে সারমর্ম থাকবে। ওকে, তো ভালো করে করবে। এবার আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন। এবার আমরা দেখব বোধ পরীক্ষণ। বোধ পরীক্ষণ, যেটাকে আমরা বলছি কম্প্রিহেনশন টেস্ট। এটা স্কুল লেভেলে অনেক ছাত্রছাত্রী করেছে, তো সেটাকে আরেকবার WBCS আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। বোধ পরীক্ষণ 2014 সাল থেকে WBCS এ আসছে। 40 নম্বর থাকছে, আর এতে কোনো ওয়ার্ড লিমিট নেই, উত্তরের শব্দসীমা নেই, কোনো ওয়ার্ড লিমিট নেই। কিন্তু এটাই হচ্ছে বিপদের একটা সংকেত। এই যে ওয়ার্ড লিমিট নেই, তাতে কি করে ছেলেমেয়েরা লিখতেই থাকে। এতক্ষণ পরে একটা স্বাধীনতা পাওয়া গেছে, কারণ চিঠি তো 150 শব্দে লিখতে হয়, সম্পাদকীয় প্রতিবেদন 200 শব্দে লিখতে হয়, সারমর্ম 1/3। তাহলে বলো যে এত বড় বয়সে যদি আবার নিয়মের মধ্যে বেঁধে ফেলে, কার ভালো লাগে? চতুর্থ প্রশ্নে বোধ পরীক্ষণে এসে একটু মুক্তির হাওয়া, একটু খোলা আকাশ, আর এই মুক্তির হাওয়া খোলা আকাশ পেয়ে অবাধ বিচরণ করতে গিয়েই অনেকেই বিপদে পড়ে। কি করে? তারা পাতার পর পাতা লিখে ফেলে। কিন্তু মনে রাখতে হবে যে তোমার সব মিলিয়ে টাইম কিন্তু 30 থেকে 40 মিনিট পাবে। হ্যাঁ, যদি তুমি অনুবাদটা আগে করে নাও, তাহলে অনুবাদ থেকে 5-10 মিনিট যদি বাঁচানো যায়, 10 মিনিট বাঁচাতে পারলে তুমি বোধ পরীক্ষণে 40 মিনিট পাবে। তাহলে 40 মিনিট পাচ্ছ মানে কি? একটা অনুচ্ছেদ থাকে, সেটাকে পড়তে হবে, কোশ্চেন পড়তে হবে, কোশ্চেনগুলোকে আলাদা আলাদা করে প্লট ভাবতে হবে, আমি বলে দিচ্ছি কিভাবে করবে, তারপরে তার উত্তর লিখতে হবে আলাদা করে, সময় তো লাগবে। তাহলে একটা উত্তরের জন্য দেখা গেল 10 মিনিট করে সময় পাচ্ছ, আসলে 10 মিনিট পাবে না, 7 থেকে 7.5 মিনিট পাবে। এগুলো আমার সব হিসেব করা আছে, এবং আমি ছাত্রছাত্রীদের পড়িয়ে লিখিয়ে আমার এই হিসেব মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, তো যারা সারা বছর চর্চা করে তারা জানে যে কিভাবে এটাকে অল্প সময়ের মধ্যে লিখতে হয়। তাহলে মনে রাখবে 7.5 থেকে 8 মিনিটে তোমাকে একটা বোধ পরীক্ষণের উত্তর লিখতে হবে। এবার কত লিখবে তুমি যত বেশি লিখবে তোমার তো সময় নষ্ট হবে, সময়ের বেড়াজাল তো আছেই। বেশ, তাহলে বেশি লিখবে না, ছোট ছোট বাক্য করবে, করে খুব বেশি লেখার দরকার নেই। একটু দেখে নিই কোথায় কোথায় কিভাবে। আচ্ছা, এবার বলি, এটা যে WBCS এর বোধ পরীক্ষণ, WBCS ছাড়া আর কোন কোন পরীক্ষায় আসে? ইউপিএসসিতে আসে, আর টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট, এখানেও আসে। তাহলে বুঝতে পারছো যে বড় বড় পরীক্ষাতে আসে। ইউপিএসসিতে 60 নম্বর থাকে, WBCS এর 40। কিভাবে করতে হবে তো দেখতে থাকো। প্রদত্ত অনুচ্ছেদ ভালো করে পড়তে হবে, ভালো করেই তো পড়ি আমরা, তবু একটু মনে করিয়ে দিলাম, ভালো করে পড়তে হবে। এরপর প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে। প্রশ্ন না পড়লে উত্তর লিখবো কি করে? বাইরে থেকে দেখলে কিন্তু এর থেকে সহজ জিনিস আর কিছু নেই। হ্যাঁ, কারণ প্যারাগ্রাফ পড়লাম, প্রশ্ন পড়লাম, আবার নাকি ওই প্রশ্নের উত্তরগুলো নাকি প্যারাগ্রাফের মধ্যে আছে। আরে বাবা, তাহলে তো আরো সোজা, দেখবো আর লিখবো। হ্যাঁ, তো দেখা যাক। এরপর প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে, আবার অনুচ্ছেদ পড়তে হবে। কেন আবার অনুচ্ছেদ পড়বো? একবার তো পড়লাম,
প্রশ্ন পড়ার পরে আবার কেন অনুচ্ছেদ পড়ব? এই কারণে দেখা গেল যে অনুচ্ছেদের মধ্যে প্রশ্নগুলোর উত্তর কোথায় কতটুকু আছে সেটাকে তোমাকে আবিষ্কার করতে হবে। কোথাও দেখা গেল একটা বাক্যে রয়েছে, কোথাও দেখা গেল একটা বাক্যাংশে রয়েছে, কোথাও বা একটা শব্দবন্ধে রয়েছে, কোথাও বা দুটো বাক্যে রয়েছে, এরকম ভাগ ভাগ করে থাকতে পারে। আমাকে কি করতে হবে? ওই ছোট্ট একটা অংশ দিয়ে আমাকে একটা কমপ্লিট আনসার বানাতে হবে। তাহলে এই যে ছোট্ট একটা অংশ দিয়ে আমাকে একটা উত্তর বানাতে হবে, 10 নম্বরের উত্তর বানাতে হবে। 4টে প্রশ্ন থাকবে, সবগুলোতেই 10-10 করে থাকে। তাহলে আমাকে তো বাইরে থেকে কিছু জিনিস আনতে হবে, বাইরে থেকে কিছু শব্দ তোমাকে আনতেই হবে। তাহলে মনে রেখো, বাইরের শব্দ আনতে গিয়ে যেন আমরা বিষয় থেকে ছিটকে না বেরিয়ে যাই। ওই বিষয়কে মাথায় রেখেই তুমি লেখো, বাইরে থেকে শব্দ নিয়ে এসো, ওই বিষয়কে মাথায় রেখেই বাইরে থেকে শব্দ আনতে হবে। আবার অনুচ্ছেদ পড়তে হবে এবং উত্তর যেখানে যতটুকু পাওয়া যায় তা চিহ্নিত করতে হবে। খুব ইম্পর্টেন্ট। তারপরে একটা পয়েন্ট দেখো এখানে আছে, প্রতিটি উত্তরের প্লট আলাদা ভেবে রাখতে হবে। প্রতিটি উত্তরের প্লট আলাদা ভেবে রাখতে হবে। কারণ কি, বোধ পরীক্ষণের সমস্যা আমি একটাই দেখেছি, সেটা হচ্ছে একটা উত্তরের সঙ্গে আর একটা উত্তর মিশে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। একটা উত্তরের সঙ্গে আর একটা উত্তর মিশে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। কারণ দেখা যাচ্ছে যে প্রথম প্রশ্নটা বেশ ভালো হয়, একটু বড় হয়, পরিচ্ছন্ন হয় এবং কোয়ালিটির দিক থেকেও ভালো হয়। দ্বিতীয় প্রশ্নটাও দেখা যাচ্ছে মোটামুটি একটা লেভেলের আসে। হ্যাঁ, প্রথম প্রশ্নে যদি 7-8 নম্বর আসছে, তো দ্বিতীয় প্রশ্ন দেখা যাচ্ছে 6-7 আসছে। 3 নম্বর কোশ্চেন থেকে নম্বরটা কমতে থাকছে। 4 নম্বরে গিয়ে আর কিছু ভাষা হারিয়ে ফেলছে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। কারণ আমি 4 নম্বর বা 3 নম্বর উত্তরে যা লিখতে চাইছি সেগুলো দেখা যাচ্ছে আমি সব লিখে ফেলেছি আগে। এই ধরনের সমস্যা তোমাকে গ্রাস করতে পারে। তাহলে প্রথম থেকেই সাবধান থাকতে হবে যে আমি যখন প্রথম দুটো উত্তর লিখব, মনে রাখতে হবে 3 নম্বর এবং 4 নম্বরের উত্তরের জন্য কিছু জিনিস আমাকে বাঁচিয়ে রাখতে হবে। পেলাম আর সব খেয়ে নিলাম, এরম করলে হবে না। 3 আর 4 নম্বরে কি উত্তর চাইছে সেটাকেও মাথায় রেখে তোমাকে লিখতে হবে। আমার যেন প্রথম প্রশ্নের উত্তর 3 নম্বরে বা 4 নম্বরে গিয়ে কিছুটা মিক্স না হয়ে যায়, এটাই কিন্তু সমস্যা। এই জন্য কী হবে, উত্তর আমার ছোট হয় হোক তবু ভালো, কিন্তু প্রত্যেকটা উত্তর যেন স্বতন্ত্র হয়, এটা মাথায় রেখো। পরিচ্ছন্নতার সাথে উত্তর লিখতে হবে। পরিচ্ছন্নতা সবসময়ই একটা ভালো গুণ। এবারে দেখো, এরকম একটা অনুচ্ছেদ তোমাদের দেওয়া হচ্ছে, ও সহজ সহজ অনুচ্ছেদ আসছে, একেবারেই জটিল অনুচ্ছেদ আসছে না। হ্যাঁ, তো এইটা আমি একটা পত্রিকা থেকে জোগাড় করেছিলাম। আমি ক্লাসে বেশ কিছু ছেলে মেয়েকে করিয়েওছিলাম এটা। তো এখন আবার এই যে আমার সর্দি কাশি হয়েছে, তো শোনা যাচ্ছে এখন নাকি জ্বর হলে নাকি আবার করোনাই হচ্ছে। আমার মনে হয় হয়েছে, কারণ সেই দুর্বলতা আবার ফিরে এসেছে শরীরের মধ্যে। তো যাই হোক, বলছে যে করোনা থেকে যাবে, জ্বরের মধ্যেই থেকে যাবে। তো যাই হোক, তার উপরে দেখো একটা লেখা, কয়েক মাস আগের কথা, 2019 শেষ হতে আর বেশি বাকি নেই। 30 ডিসেম্বর উহানের এক চক্ষু বিশেষজ্ঞ লি ওয়েন লিয়াং দুঃসাহস দেখিয়ে তার সতীর্থদের জানান যে শহরে এক অদ্ভুত সংক্রামক নিউমোনিয়া হচ্ছে। এই তথ্য জানানো মাত্র তিনি চীন সরকারের কোপে পড়ে গেলেন এবং চীনের সরকার তাকে অকথ্য নির্যাতন করে। এর 2 মাসের মধ্যে লি সেই নিউমোনিয়া অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মারা যান। এই কমাসে পৃথিবী জুড়ে সংক্রমণ তাণ্ডবের বিপর্যয় আরও বহুগুণ বেশি হতো যদি না এই নির্ভীক ডাক্তার সোশ্যাল মিডিয়ায় তার সতর্ক বার্তা দিতেন। চীনের সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশেষে নজর দিতে বাধ্য হলো। তখন থেকেই এই করোনা কাহিনী শুরু। সেই সঙ্গে শুরু হলো ভাইরাসের সংক্রমণ শক্তির সঙ্গে রাষ্ট্রশক্তির অহমিকার সংঘর্ষ। ছোট্ট একটা অনুচ্ছেদ, কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। তো এখান থেকে 4টে প্রশ্ন তৈরি হবে।
প্রতিটি প্রশ্নের মান হবে 10। এই দেখো সেই প্রশ্ন আমি বানিয়েছি, কে কেন সরকারের কোপে পড়ে গিয়েছিলেন। দেখো ছোট অনুচ্ছেদ, সেখান থেকে যদি 4টে প্রশ্ন তৈরি করতে হয়, স্বভাবতই প্রশ্নের উত্তর তো থাকতে হবে অনুচ্ছেদের মধ্যে। একেবারে উত্তর নেই অথচ প্রশ্ন, এরকম তো করা যাবে না, তাহলে উত্তর ছোট ছোট হবে। আর একেবারে তুমি যদি ওয়ান ওয়ার্ড আনসার লেখো তাহলেও হবে না, একটু তোমাকে এদিক ওদিক করে লিখতে হবে। কেন সরকারের কোপে পড়ে গেছিল, কে তো বুঝতে পারলাম, নামটা রয়েছে। কেন কোপে পড়ে গিয়েছিল সেটা বলতে হবে। করোনা কাহিনী শুরু হয় কখন থেকে, একটা বাক্যে লিখলে হবে না, মনে রেখো। সে কাহিনী খুবই রোমাঞ্চকর। কোন কাহিনীর কথা বলা হয়েছে? করোনার তাণ্ডব সেই সময় বেশি হতে পারেনি কেন? সব উত্তরগুলোই প্যারাগ্রাফের মধ্যে আছে। হ্যাঁ, তোমাকে একটু একটু করে খুঁজে নিতে হবে। নিয়ে ধরো এখানে করোনার তাণ্ডব সেই সময় শুরু হতে পারেনি কেন, এই যে তাণ্ডব কথাটা আছে, তাহলে আমাকে এইখানে এই জায়গাটা পড়ে নিয়ে বুঝতে হবে যে ওই উত্তরটা এখানে আছে। সে কাহিনী খুবই রোমাঞ্চকর, এই লাইনটা কোথায় আছে দেখো। কোথায় গেল? কিছু একটা বাদ গেছে, এই যে কাহিনী শুরু, এই কাহিনীটা তোমাকে এখানে আনতে হবে, কিছু একটা অংশ বাদ গেছে। ওকে, আচ্ছা আর একটা দেখি, করোনা কাহিনী কখন থেকে শুরু হয়। আচ্ছা এইটা হচ্ছে সেইটা। এবারে বলি, এই ধরনের একটা সমস্যা সে কাহিনী খুবই রোমাঞ্চকর। দেখা যাচ্ছে এই লাইনটা, এটা আমার টাইপে ভুল হয়েছে। হ্যাঁ, পরে ওই প্যারাগ্রাফে কিছু একটা অংশ ছিল যেটা হয়তো আমি লিখিনি। তবে আমি বলবো এই ধরনের সমস্যা কিন্তু বিসিএস একবার হয়েছে, সম্ভবত 2018 সালে। সম্ভবত 2018 সালে যে প্যারাগ্রাফ এসেছিল, আর তার থেকে যে 4টে কোশ্চেন ছিল, তার মধ্যে একটা কোশ্চেনের ভাষা ছিল বিরাট ব্যাপার বলতে কি বোঝানো হয়েছে। আমার মনে পড়ছে, বিরাট ব্যাপার বলতে কি বোঝানো হয়েছে। বিরাট ব্যাপারটা ইনভার্টেড কমার মধ্যে ছিল, কিন্তু দেখা গেল তন্ন তন্ন করে খুঁজলেও ওই প্যারাগ্রাফের মধ্যে বিরাট ব্যাপার এই শব্দবন্ধ ছিল না। তাহলে সে বছর ছেলেমেয়েরা কিভাবে পরীক্ষা দিয়েছে? তখন দেখা গেল অনেকেই লিখতে পারেনি। তখন একটুখানি উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। ওখানে বিরাট ব্যাপার বলতে যেটা বোঝাচ্ছে, যেটা কিনা প্যারাগ্রাফে নেই, হতে পারে কোনো একটা ভুল হয়েছে কোশ্চেন তৈরির সময়, বা প্যারাগ্রাফ থেকে কিছু বাদ চলে গেছে। তখন তোমাকে কি করতে হবে, এই প্যারাগ্রাফের মধ্যে যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে ম্যানেজ করতে হবে। তো এখানেও আমার কোশ্চেনে ভুল হয়েছে, কিন্তু এরকম যদি হয় 2018 সালে যেটা হলো সেটা হতেই পারে, সেটা কিন্তু তোমরা ছেড়ে আসবে না, কিছু একটা লিখে আসবে। আচ্ছা, করোনার তাণ্ডব সেই সময় বেশি হতে পারেনি কেন? এটা নিশ্চয়ই আছে। তাণ্ডব কথাটা দেখো কোথায়, এই যে বেশি হতো এই জায়গাটা। যাই হোক, খুঁজে নিয়ে একটুখানি ছোট প্যারা তো, ফলে 4টে প্রশ্নের উত্তর মেলানো খুব মুশকিল, ওই জন্য ছোট ছোট উত্তর তোমরা করবে, এইভাবে করো। আর আমাদের বিসিএস এর পুরনো কোশ্চেনগুলো তোমরা স্টাডি করো, 2014, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এই ক বছরের কোশ্চেন স্টাডি করো।
দেখবে খুব সহজ সহজ বিষয় এসেছে এবং সেখান থেকে প্রশ্নও সহজ। খালি সময়ের মধ্যে গুছিয়ে পরিচ্ছন্নতার সাথে উত্তর লিখলেই হলো, একটা উত্তরের সঙ্গে যেন আরেকটা উত্তর না মিশে যায়। এই ব্যাপারগুলো লক্ষ্য রাখলেই বোধ পরীক্ষণে খুব ভালো নম্বর পাবে। আমরা এবারে অনুবাদে এলাম। এটা দিয়েই আজকে আমাদের ক্লাস শেষ করব, কারণ WBCS এর পঞ্চম প্রশ্ন হচ্ছে অনুবাদ। তো প্রায় সমস্ত পরীক্ষায় আসে, কেন প্রায় সমস্ত পরীক্ষায় অনুবাদ আসে? কারণ দেখো, আমাদের সমস্ত পেপার ওয়ার্ক অফিসে সব কিন্তু ইংরেজিতে থাকে। তুমি ইংরেজি পড়বে, তোমাকে ইংরেজিতে নোট পাঠাতে হবে, হ্যাঁ, সব কিছুই ইংরেজিতে। অথচ তুমি হচ্ছে বাঙালি। তোমার সামনে যে নাগরিক আসবেন, যে গ্রামবাসী আসবেন, যে শহরবাসী আসবেন, তাদেরকে বোঝাতে হবে অফিসের ব্যাপার, সরকারের উদ্দেশ্য, বিভিন্ন প্রকল্পগুলো বোঝাতে হবে। কথা যখন বলবে তখন তো বেশিরভাগই বাংলায় কথা বলতে হবে। তাহলে তুমি পড়ছো ইংরেজিতে আর বলছো বাংলায়, তাহলে আগে তো তোমাকে অনুবাদ করতে হবে। অর্থাৎ যে নির্দেশগুলো আছে সরকারের পক্ষ থেকে, তো এটাকে নিজে পড়ে নিয়ে আগে তো নিজেকে রপ্ত করতে হবে, আগে তো আত্মীকরণ করতে হবে, করে সেই ভাষাটাকে আমার সামনের নাগরিককে বাংলায় বোঝাতে হবে। তাহলে এটা কি হচ্ছে, আমাকে অনুবাদ করতে হচ্ছে আগে। অনুবাদের স্কিল আমার মধ্যে আছে কিনা সেই ব্যাপারটা বুঝে নেওয়ার জন্যই চাকরির পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে অনুবাদ আসে। কোন কোন পরীক্ষায় আসছে? ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে কম্পালসারি বেঙ্গলি থাকে 300, সেখানে অনুবাদ আসে 40, 20 নম্বর থাকে ইংলিশ টু বেঙ্গলি, 20 নম্বর থাকে বেঙ্গলি টু ইংলিশ, বাংলাতেই থাকে কিন্তু। এরপরে WBCS পঞ্চম প্রশ্ন 40 নম্বর থাকে। মিসেলেনিয়াস সার্ভিসে 200 নম্বরের প্রশ্ন, 150 নম্বরের পরীক্ষা 40 নম্বর থাকবে। ICDS বাকি সমস্ত পরীক্ষাগুলো 15 থেকে 20 এমনিই থাকে। ওকে, আইবি, এই যে আইবি এক্সাম একটা এখানে দিয়েছি দেখো, আইবির বেশ কয়েকটা পরীক্ষা হয়, সেখানে বিভিন্ন অ্যামাউন্টে এটা আসে, কিন্তু আইবির একটা পরীক্ষা আছে যেখানে 50 নম্বরের একটা অনুবাদ আসে, ইংলিশ টু বেঙ্গলি 50 নম্বর। তবে আইবি কিন্তু একাধিক পরীক্ষা হয়, তার মধ্যে একটা এক্সামে 50 নম্বরের একটা অনুবাদ আসে ইংলিশ টু বেঙ্গলি। এবং প্যারাগ্রাফে 500-র আশেপাশে শব্দ থাকে। বুঝতেই পারছো, একটা অনুবাদ করলে মেন এক্সামে একটা অনুবাদ, হ্যাঁ, সেটা 50 নম্বর, কম নয়। তো এবারে দেখো, অনুবাদের প্রকারভেদ আছে, আক্ষরিক অনুবাদ, ভাবের অনুবাদ আর রসানুবাদ। আক্ষরিক, ভাব আর রসানুবাদ। তো আমরা আক্ষরিক আর ভাবের অনুবাদই বেশি করি। আক্ষরিক অনুবাদ আমরা মাধ্যমিক পর্যন্ত করেছি স্কুল লেভেলে, আর ভাবের অনুবাদ আমাদের একটু শিখতে হবে। তো 3 প্রকার অনুবাদের মধ্যে ভাবানুবাদই হচ্ছে সবচেয়ে ভালো অনুবাদ। আক্ষরিক অনুবাদ করলে তুমি নম্বর পাবে না তা নয়, তবে ভাবের অনুবাদ করলে নম্বরটা একটু বেশি পাবে। তাহলে ভাবের অনুবাদ কি? ভাবে বিভোর হয়ে যেতে হবে না, তার আসলে যখন আমরা একটা ভাষা থেকে আরেকটা ভাষায় আসছি তখন সেটা তো ভাষান্তর। তাহলে এক ভাষা থেকে অন্য ভাষায় আমরা আসছি কেন? কারণ ইংরেজিটা রয়েছে ব্রিটিশদের জন্য, সেটা থেকে আমাকে বাংলায় অনুবাদ করছি। কাদের জন্য? বাঙালিদের জন্য। তো ব্রিটিশদের আদব কায়দা, পোশাক, সংস্কৃতি, খাদ্যাভ্যাস আর বাঙালিদের সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক, ধর্মচর্চা কি এক নাকি? আলাদা তো। তাহলে আমাকে বাঙালিদের জন্য করতে হবে, অনুবাদটা করতে হবে। ফলে ইংরেজি ভাষার যে বৈশিষ্ট্য সেটাকে ভুলে গিয়ে আমাকে বাঙালিদের কথা মাথায় রেখে অনুবাদ করতে হবে। ঠিক যেমন কৃত্তিবাস ওঝা বাল্মীকি রামায়ণ থেকে তিনি যে তার শ্রীরাম পাঁচালী অনুবাদ করলেন, সেটা কিন্তু বাঙালিদের কথা মাথায় রেখে। এই জন্য তিনি বাঙালিদের সংস্কৃতি অনুযায়ী তাদের খাদ্যাভ্যাস, তাদের অনুষ্ঠান, আচার অনুষ্ঠান সবগুলোই তিনি এর মধ্যে রেখেছেন। বাঙালিরা যখন কৃত্তিবাসী রামায়ণ পড়ছেন তখন বলছে, আরে এই তো আমাদের নিজেদেরই কথা বলা। অথচ বাল্মীকির রামায়ণ হচ্ছে সারা ভারতবর্ষে নিরেখে লেখা। আর কৃত্তিবাসী রামায়ণ যখন বাঙালিরা পড়ছে তখন সেখানে বাঙালিরা বলছে তো আমাদেরই কথা বলা। বাঙালিরা কৃত্তিবাসকে আপন করে নিল।
একটা বই, একটা সাধারণ একটা বই ধর্মগ্রন্থে পরিণত হলো, আজও পূজিত হচ্ছে সেই বই। তাহলে কি করে অনুবাদের মানে চরম সফলতার জন্য এই জিনিসটা দাঁড়িয়েছে। আমাদেরও ঠিক মাথায় রাখতে হবে যে অনুবাদ যখন আমরা করব, বাঙালি পাঠকদের জন্য আমরা অনুবাদ করব। ভাবের অনুবাদ, তফাৎটা কোথায়? দেখা গেল যে ইংরেজি প্যারাগ্রাফের মধ্যে একটা বড় সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটাকে তুমি ভেঙে একাধিক ছোট ছোট বাংলা ছোট ছোট বাক্যে তুমি আনতে পারো। ধরো ওখানে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আছে, সেটাকে তুমি একাধিক সরল বাক্যে নিয়ে আসতে পারো। ইংরেজি ভাষায় সম্বোধনের তারতম্য আছে, হাই, হ্যালো, এগুলো দিয়ে ইংরেজি ভাষায় সম্বোধন দেখানো থাকে, কিন্তু বাংলায় নিশ্চয়ই হাই হ্যালো বলা থাকে না। কি গো, ও গো, এই শুনছো, এই ধরনের কথাগুলো থাকে। তো এগুলো মাথায় রাখতে হবে যে কোন ব্যক্তি কোন ব্যক্তিকে সম্বোধন করছে। তারপরে কি আছে দেখো, ইংরেজিতে তুই, তুমি, আপনি সবই ইউ দিয়ে বোঝানো হচ্ছে। বাংলায় সেক্ষেত্রে তুই যাকে বলি তাকে আমরা আপনি বলি না, আপনি যাকে বলি তাকে আমরা তুমি বলি না। তাহলে ব্যক্তি বিশেষের সম্মান আলাদা হয়ে যাচ্ছে। আর একটা ভুল বাংলায় খুব হয়, দেখা গেল কোনো একজন সম্মানীয় ব্যক্তির সম্পর্কে তুমি লিখছো, আর সেই সম্মানীয় ব্যক্তির সম্পর্কে যখন তুমি সর্বনাম ব্যবহার করছো, ধরো তার যখন ব্যবহার করছো, তখন সম্মানীয় ব্যক্তি হলে তারে চন্দ্রবিন্দু দিয়ে তাঁর লিখতে হবে, কিন্তু এটা আমরা লিখতে পারছি। এইখানেই সবচেয়ে বেশি গোলমাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কখনো আমরা আপনি বলে ফেলছি, কখনো তুমি বলে ফেলছি। এগুলো ক্রিয়াপদে ভালো বোঝা যায়। একটু মাথায় রাখো এই যে ব্যাপারটা বললাম, যে সম্মান জানালে পুরোটাই জানাতে হবে। আর সাধারণত কি হয়, কোনো বৃহত্তর গোষ্ঠীকে বা কোনো একটা সমাজকে যখন বলা হয়, তখন আর সেখানে করেছিলেন, গিয়েছিলেন, এসবগুলো লেখার দরকার হয়নি। গিয়েছিল, করেছিল, এই ধরনের কথা বললেই হয়ে যায়। ওকে, তো ঠিক আছে। আর চাকরির পরীক্ষায় ভাবানুবাদ করলে বেশি নম্বর পাওয়া যায়। দেখা যাক এরপরে কিভাবে অনুবাদটা করতে হবে, তার একটা মোটামুটি আইডিয়া এখানে দেওয়া হয়েছে। যে প্রশ্নে যে প্যারাগ্রাফ দেওয়া থাকবে তা ভালো করে পড়তে হবে। ভালো করেই তো পড়তে হবে, তোমরা কি আর খারাপ করে পড়বে? বিষয় বুঝে নিতে হবে, তা তো বুঝতেই হবে, না হলে আমি অনুবাদটা করব কি করে? অজানা শব্দের অর্থ উদ্ধারের চেষ্টা করতে হবে, এটা একটা সমস্যা। একটা অনুবাদ যখন আমি করছি, তখন দেখা যাবে সেখানে হয়তো একটা বা দুটো কঠিন শব্দ আছে। এটাই হচ্ছে ভাবানুবাদের ক্ষেত্রে সুবিধা। এখন যেটা আমার কাছে কঠিন, যেটা আমার কাছে মনে আসছে না, সেটা আমি শত চেষ্টা করলেও ওই সময় মনে আসবে না। তাহলে কি করতে হবে? তোমার এতদিনের অভিজ্ঞতা, তোমার ম্যাচুরিটি, এগুলো দিয়ে তোমাকে ওইটা উদ্ধার করতে হবে। কিভাবে উদ্ধার করবে? যদি মূল প্যারাগ্রাফটা ভালো করে বুঝে নিতে পারো, তাতে যে বিষয় আছে সেই বিষয়ের সঙ্গে সমতা রেখে ওই কঠিন শব্দের একটা অর্থ তুমি আবিষ্কার করে ফেলতে পারবে। বারবার পড়তে পড়তে এটা তুমি পেরে যাবে। একদম মানে ওই ওয়ার্ডের সঠিক অর্থ না লিখলেও চলবে, কাছাকাছি অর্থ লিখলেও চলবে। যদি এতে না হয়, তখন কি করবে? যে সেন্টেন্সের মধ্যে ওই ওয়ার্ডটা আছে, এবারে শুধু সেই সেন্টেন্স নয়, তার আগের সেন্টেন্স, তার পরের সেন্টেন্স, আর ওই সেন্টেন্স, অর্থাৎ ওই এলাকাটাকে তুমি বারবার পড়তে থাকো আর মূল প্যারাগ্রাফের সঙ্গে তার সম্পর্ক খোঁজার চেষ্টা করো। দেখবে ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা হবে না। এরপরে কি করবে? সময় থাকলে রাফ ওয়ার্ক করা যেতে পারে। বিশেষে সময় থাকবে, 30 মিনিট মধ্যে তুমি এটা, তোমার 5-10 মিনিট আগেই হয়ে যাবে। কোয়ালিটি মেনটেন, একই ব্যাপার, একই শব্দ দুবার লেখা যাবে না, বানান ভুল করা যাবে না, সাধু চলিত মেশানো যাবে না। ইডিয়াম থাকলে বা বাগধারা, তার অর্থ জানা না থাকলে তার ভাব অনুযায়ী উত্তর লিখতে হবে। ইডিয়াম থাকার সম্ভাবনা কম। হ্যাঁ, ইডিয়াম থাকার সম্ভাবনা কম, থাকে না বললেই চলে, এমনি আমি বলে দিলাম। এবার বলছি উদ্ধৃতি থাকলে বাংলা বাক্যের গঠন অনুযায়ী তা লিখতে হবে। উদ্ধৃতি থাকলে দেখা যাচ্ছে ইনভার্টেড কমা দিয়ে কোনো ডায়লগ রয়েছে, তুমি ডায়লগকে লিখতে পারো, সরাসরি লিখতে পারো। তবে সেখানে মনে রাখতে হবে যে এখানে তো ইংরেজি বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কর্তা, কর্ম, ক্রিয়া।
তোমাকে এইটা থেকে বাংলা বাক্যের গঠনে আসতে হবে। সাবজেক্ট অবজেক্ট ভার্ব, শুধু ডায়লগ নয়, পুরো লেখাটাই তাই। এইটা তোমাকে আগে মাথায় রাখতে হবে। এইটা খুব ভুল হয়ে যায়, কারণ আমি বাঁহাতে কোশ্চেন নিয়ে ডান হাতে উত্তর লিখছি, বাঁহাতে রয়েছে ইংরেজি, ডান হাতে রয়েছে বাংলা। তাহলে দেখা যাচ্ছে এখানে আমি তো পড়ছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কিন্তু চট করে ডান হাতে আমার সাবজেক্ট অবজেক্ট ভার্ব আসতে চায় না। এটাকে মাথায় রাখতে হবে যে ক্রিয়াপদ সবসময় বাংলায় শেষে আসবে। অনুবাদ হবে সহজ সরল চলিত গদ্যে। মনে রাখতে হবে গদ্যে, আর গদ্যে মানে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। চলিত গদ্যে, এখানে সাধুরীতি ব্যবহার করা যাবে না। অনেক সময় দেখা গেছে যে কোনো প্যারাগ্রাফ ওয়ান্স দিয়ে শুরু হয়েছে, ওয়ান্স, তখন আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই একদা করে দেয়। কিছু কিছু রেফারেন্স বইতে একদা লেখা আছে, কিন্তু এটা হবে না। হ্যাঁ, একদা সাধু শব্দ, এটা লিখতে হবে কোনো এক সময়। এরপরে নির্দিষ্ট জায়গায় প্রশ্নের সিরিয়াল নম্বর অনুযায়ী পরিচ্ছন্নতার সঙ্গে উত্তর লিখতে হবে। অনুবাদ জানবে একটা নির্ঝঞ্ঝাট জিনিস, নম্বর বেশি আসে কেন? এখানে হেডলাইন দিতে হয় না, হ্যাঁ, এখানে ওয়ার্ড লিমিটের কোনো ঝামেলা নেই, শুধু পরিচ্ছন্নতার সঙ্গে উত্তরটা লিখলেই হবে। তবে মনে রাখবে ওই সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ধরো এরকম একটা প্যারাগ্রাফ তোমাকে দেওয়া হয়েছে। The people of different parts of the world belong to different races. They speak different languages, wear different clothes, but they all belong to the same world. Sometimes brothers of a family quarrel among themselves, and their quarrel breaks up the peace of the family. In the same way, two nations may quarrel and it will break the peace of the world. এখন সারা বিশ্বে এরকম একটা উত্তেজনা দেখা যাচ্ছে, এই কারণে আমি এটাকে একটু, আমার মনে হয়েছে এটা খুব প্রাসঙ্গিক, এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, সারা বিশ্বেই কিন্তু এখন আবার একটা ঝগড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তৃতীয় বিশ্বের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, বা বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। খবরাখবর রাখলে তোমরা বুঝতেই পারছো। তাহলে দুটো দেশ যদি নিজেদের মধ্যে ঝগড়া করে, তাহলে কি হবে? পৃথিবীর শান্তি বিঘ্নিত হবে। আমাদের পরিবারেও এটা মাঝে মাঝে হয়। তো এবারে তারই একটা সম্ভাব্য একটা উত্তর দেখো, কোনো হেডলাইন নেই, কোনো কিছু নেই, একটা ঝকঝকে তকতকে পরিচ্ছন্নতার সাথে উত্তর লিখলেই হবে। পৃথিবীর বিভিন্ন অংশের মানুষ বিভিন্ন জাতিতে বিভক্ত, তারা বিভিন্ন ভাষায় কথা বলে, বিভিন্ন ধরনের পোশাক পরে, কিন্তু তারা প্রত্যেকেই একই জগতের অধিবাসী। মাঝে মাঝে কোনো পরিবারের ভাইয়েরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে, তাদের ঝগড়া সংসারের শান্তি ভঙ্গ করে। সেই একইভাবে দুই জাতি ঝগড়া করলে পৃথিবীর শান্তি বিঘ্নিত হবে। এমন কিছু কঠিন নয়। WBCS এক্সামে কম্পালসারি বাংলায় অনুবাদ সহজই আসছে। যে বলছিলাম না যে অজানা শব্দের অর্থ নির্ণয় করতে হবে, অজানা শব্দ থাকছেই না। আমাদের ছাত্রছাত্রীরা এত প্র্যাকটিস করে, ইংরেজি এত ভালো পড়ে, বাংলার থেকে ইংরেজি বেশি পড়ে, কারণ সারা জীবনে ইংরেজি মাস্টারমশাইয়ের কাছেই সবচেয়ে বেশি পড়েছে। ফলে ইংরেজি শব্দের প্রতি কিন্তু এখানে খুব একটা সমস্যা হবে না তোমাদের। তোমরা যে পড়াশোনাটা করো তাতে কিছুই আটকাবে না, খুব ভালো পরীক্ষা হবে। হ্যাঁ, তো আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। দুটো ক্লাসে ইউটিউবে আমরা 5টা প্রশ্নকে ধরার চেষ্টা করলাম। প্রথম ক্লাসে আমরা সম্পাদকের কাছে চিঠি এবং সম্পাদকীয় প্রতিবেদন আলোচনা করেছি। সম্পাদকের কাছে চিঠি আর সম্পাদকীয় প্রতিবেদন। এরপরে আজকে আমরা তৃতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন আর পঞ্চম প্রশ্ন অর্থাৎ সারমর্ম, বোধ পরীক্ষণ আর অনুবাদ চর্চা করলাম। তো প্রত্যেক ক্ষেত্রেই কিভাবে এটাকে লিখতে হবে, কিভাবে বুঝতে হবে, পরিচ্ছন্নতার সাথে উত্তর তো লিখতেই হবে, এই ব্যাপারগুলো আলোচনা করলাম। তোমাদের যদি এতে ছোট্ট কোনো একটা অংশও কাজে আসে, তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে। ভালো থাকো সবাই, খুব ভালো পরীক্ষা দাও এবং একেবারে এবছর 4960 জন যে
পরীক্ষায় ডাক পেয়েছে, তার মধ্যে তুমি ব্যতিক্রমী হয়ে ওঠো, চাকরি পাও এবং জীবন উপভোগ করো। ভালো থেকো সবাই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।